নমস্কার, আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ। আমি একজন সঞ্চালক হিসেবে নিজেকে পরিচয় দিতাম, কিন্তু যে হারে এবং যেভাবে সমস্ত কিছুতে হালাল সার্টিফিকেশন বা হালাল তকমা বসানো হচ্ছে সারা বিশ্ব জুড়ে এবং ভারতবর্ষে, এরপরে হয়তো আমার বাছবিচার হবে আমি হালাল সঞ্চালক না হারাম সঞ্চালক এটার নিক্তিতে। হালাল এবং ঝটকা, আমরা দীর্ঘদিন ধরে এই বিতর্ক বা এই দুটো পথ নিয়ে আলোচনা করতাম। অর্থাৎ ইসলামে বিশ্বাসী যারা, তারা হালাল মাংস বা যে কোনো ধরনের হালাল প্রোডাক্টস খান, ব্যবহার করেন। মূলত আমরা জানতাম যে মাছ মাংস, মূলত মাংসের ক্ষেত্রে দাঁড়িয়ে হালাল পদ্ধতিতে ইসলামের ধর্মের বিশ্বাসী যারা, তারা হালাল পদ্ধতিতে খান। আর হিন্দু বা অমুসলিম যারা, হিন্দু বা শিখ সম্প্রদায়ের যারা, তারা ঝটকা মাংস খান। আমরা কিন্তু আজ এটা নিয়ে কোনো বিতর্ক করছি না। আপনাদের মনে হতে পারে যেটা তো বছরের পর বছর, দশকের পর দশক ধরে চলে আসছে। না, আমরা আবারও বলছি, আজকের বিতর্কটা শুরু হয়েছে উত্তরপ্রদেশে হালাল প্রোডাক্টস নিষেধাজ্ঞার পরে। অর্থাৎ মাংস বা মাংসজাত দ্রব্য এবং তার পাশাপাশি এফএমসিজি প্রোডাক্টস, অর্থাৎ সাবান ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু, পারফিউম, এই সমস্ত কিছু বাদে বাকি কোনো কিছু আর হালাল প্রোডাক্টস উত্তরপ্রদেশে থাকবে না। এবং এরপর এটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর কিছু তথ্য আমরা জানতে পারি এবং তারপর আমার মনে হয়েছে বাংলা টেলিভিশনে প্রথমবার এই হালাল ডিবেট করার দম রিপাবলিক বাংলা দেখিয়েছে। মিনমিনে মিডিয়া এটা নিয়ে কোনো কথা বলবে না এবং গোটা বাংলার যারা সনাতনী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা আজ দেখবেন, এবং যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন তারাও এটা বুঝবেন। আজকে ডিবেটটা কি নিয়ে? হালাল। হালাল এই শব্দটা, হালাল অর্থাৎ আরবি শব্দ যার অর্থ বৈধ বা অনুমতিক্রমে। অর্থাৎ যারা ইসলামে বিশ্বাসী তাদের জন্য কি কি বৈধ, এটার একটা লিস্ট। এই যেমন ধরুন, তাদের পবিত্র মক্কা শরীফের দিকে তাকিয়ে ধর্মীয় কালেমা বা মন্ত্র পড়তে পড়তে আড়াই প্যাচে মাংস কাটা, বা ধরুন যেহেতু তাদের কাছে অ্যালকোহল বা মদ হারাম, তাই অ্যালকোহল ফ্রি আতর বা পারফিউম ব্যবহার করা, এ সমস্ত কিছু হালাল। বা ধরুন সাবান, অনেকেই আপনারা নিশ্চয়ই জানেন, অনেক ছোট কোম্পানিজ রয়েছে যারা সাবান, যে সাবান তৈরি করে বা বিক্রি করে, যে সাবান কোম্পানিগুলো, তারা পশুর চর্বি ব্যবহার করে, অ্যানিমাল ফ্যাট। সেই পশুর চর্বি দিয়ে সাবান যদি বানানো হয় তাহলে সেটা হারাম এবং তার বাইরে হালাল। বা ধরুন শুকরের চর্বি দিয়ে তৈরি যে কোনো কিছু থেকে দূরত্ব বজায় রাখা, সেটা হারাম এবং তার বাইরে যাবতীয় কিছু হালাল। এই বিশ্বাসগুলো একেবারে ন্যায্য। আবারও বলছি, এগুলো যুগ যুগান্তর ধরে চলে এসেছে, কেনই বা থাকবে না? যেরকম জৈন যারা রয়েছেন বা বৈষ্ণব সনাতনী যারা রয়েছেন, তারা কোনো ছোঁয়াছুঁয়ি বিশ্বাস করেন না, তারা অপছন্দ করেন এই ছোঁয়াছুঁয়ি। তাদের খাবার দাবার দরকার হলে তারা প্লেটও আলাদা রাখেন। সে কারণেই আজ আমরা এত জনপ্রিয় দেখছি এই জৈন থালি বা জৈন ফুড। আমরা এয়ারলাইন্সেও দেখেছি এই জৈন থালি বা জৈন ফুড নির্দিষ্টভাবে আলাদা করে রাখা হয়, আলাদা করে সার্ভ করা হয়। এর একটা বড় মার্কেট রয়েছে, কিন্তু কোনো জৈন সার্টিফিকেশন বোর্ড কিন্তু নেই। হালাল একটি সার্টিফিকেশন বোর্ড সারা পৃথিবী জুড়ে এই মাফিয়া রাজ তৈরি করেছে। কে কি খাবে, কেন খাবে, কি ফ্রিজে রাখবে, ফ্রিজে রাখার জন্য কে কটূক্তি করবে, এই সমস্ত কিছু তার ব্যক্তিগত ব্যাপার। রাষ্ট্র বা যে কেউ এতে না মাথা গলাবে না। জনসমক্ষে কাউকে আঘাত দিয়ে এই সমস্ত জিনিস না খেলেই হলো। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা করেছিলেন, গরুর মাংসের ফেস্টিভ্যাল করেছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুয়োরের মাংসের ফেস্টিভ্যাল করেননি, করার দমও নেই। কিন্তু কখনো শুনেছেন, আমার আজকের ডিবেট থেকে এখান থেকে কখনো শুনেছেন আটা হালাল, টিএমটি বার, এই লোহার বার হালাল, চাল ডাল হালাল, মিনারেল ওয়াটারও হালাল মিনারেল ওয়াটার, মানে মিনারেল ওয়াটারও নির্দিষ্ট কোনো মন্ত্রোচ্চারণ করে বানাতে হবে। ওষুধ, সেই ওষুধ 100% হালাল। হাসপাতাল 100% হালাল তৈরি করতে বলা হচ্ছে, হোটেল 100% হালাল তৈরি করতে বলা হচ্ছে, মোবাইল 100% হালাল তৈরি করতে বলা হচ্ছে, ওয়েবসাইটও হালালদের বা কাফেরদের।
অর্থাৎ যেটা কাফেরদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যেন মুসলিম ধর্মের মানুষজন ব্যবহার না করেন, হালাল ওয়েবসাইট ব্যবহার করতে বলা হচ্ছে। তার একেবারে উল্টো নির্দিষ্ট একটি তালিকা সমেত হারামের লিস্ট, সেটাও ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হালাল তকমা বা সার্টিফিকেট দেওয়ার নামে কোটি কোটি টাকা, মাল্টি মিলিয়নের একটা ব্যবসা ফেদে বসেছে কিছু নির্দিষ্ট ক্ষমতাশালী মানুষ, এবং এটা অ্যাবসার্ড, একটা হাস্যকর জায়গায় হালালকে নিয়ে যাচ্ছে, এবং এটা বৈষম্য। ভারতের মতন ধর্মনিরপেক্ষ দেখে দেশে এই বৈষম্য থাকা উচিত নয়। এটা হালাল আর ওটা হারাম, এই সিদ্ধান্তটা গুটি কয়েক মানুষ তারা নিয়ে ফেলছেন। তারা অত্যন্ত ধনী, ক্ষমতাশালী। তারপর ব্যবসায়িক প্রতিষ্ঠান বা হোটেল, বাণিজ্য, মেডিকেল চেইন, দোকান, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, দেখো তোমাদের কাছে যদি হালাল সার্টিফিকেট না থাকে, একটা বড় অংশের মানুষ, জন, সম্প্রদায় তারা কিন্তু তোমার হোটেলকে বয়কট করবে। হালাল সার্টিফিকেট নাও, নয়তো বিশাল সংখ্যক ক্রেতা তুমি পাবে না। এই একটা কোল্ড ওয়ারের মতন একটা ঠান্ডা হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। সত্যিই কি তাই? মজার কথা, এই চাপ দেওয়ার ফলে আমেরিকান ফ্রাইড চিকেন কোম্পানিগুলো বা বার্গার কোম্পানিগুলো বা পিৎজা কোম্পানিগুলো 100% হালাল ঘোষণা করছে। মানে আমেরিকার যে সাহেব পিৎজা, বার্গার বা এই ফ্রাইড চিকেন বানাবার কথা ভেবেছিলেন, সে কোনোদিন ভাবেননি হয়তো যে পবিত্র মক্কা শরীফের দিকে তাকিয়ে ধর্মীয় কালেমা পড়তে পড়তে আড়াই প্যাচে তার মুরগিটা কেটে ফ্রাইড চিকেন বানাবেন বা পিৎজা, বার্গারে ব্যবহার করবেন। নয়, হালাল হাসপাতাল বা হালাল হোটেল কোনোদিন শুনেছেন? এমন হাসপাতাল বা হোটেল যেখানে নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী স্টাফ রাখা হবে, অর্থাৎ অমুসলিম স্টাফ সেখানে থাকবে না বা বিধর্মীরা সেখানে থাকবে না। রান্নাঘরে, যে রান্নাঘর, হালাল হোটেলের বা রেস্তোরাঁর যে রান্নাঘর, সেখানে নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী রাঁধুনি রাখতে হবে, সাফাই কর্মী রাখতে হবে, যে মাংসটা কাটছে তাকেও রিক্রুট করতে হবে। ঘরে বিছানার চাদর থেকে বাথরুমে মগটা, প্রত্যেকটা জিনিস যেন হালাল হতেই হবে। প্রতি দরজায় লিখতে হবে কোন দিকে বসে প্রার্থনা করার ঠিক জায়গা, মক্কা শরীফের দিক কোন দিকে সেটা লিখে রাখতে হবে। 5 বার প্রার্থনা করার পূর্ণ ব্যবস্থা থাকতে হবে সেই হোটেল এবং হাসপাতালগুলোতে। মানে সেখানে চিকিৎসা সেটাও হালাল হবে হয়তো এরপরে। আপনি না চাইলেও এগুলো আপনাকে দেখতে হবে, সহ্য করতে হবে, কারণ আপনি সেকুলারপন্থী হয়ে হালালের বিরোধিতা কখনো করেননি। সুপ্রিম কোর্টে হালাল সংক্রান্ত মামলা যাওয়ার পরে আমরা জানতে পারছি যে জল, সিমেন্ট, এই সমস্ত কিছুও নাকি হালাল হতে পারে। মানে আমার বক্তব্য, জল কিভাবে হালাল হয়? অনুমোদনযোগ্য পানি নিয়ে অনেকের কৌতূহল, সেটা আমরা শোনাবো, কিন্তু হালাল দুধ, হালাল গুড়, হালাল জল সব হালাল কি করে? এরপরে তো বলা হবে আমি হালাল সঞ্চালক নই, আপনি হালাল দর্শক নন। আসলে এক অংশকে এক ঘরে করে নিজের আধিপত্য কায়েম হচ্ছে এই হালাল প্যারালাল ইকোনমির মাধ্যমে। এবং আমি বারবার বলছি যে এই হালাল ইকোনমি যেটা চলছে সেটা ভয়ঙ্কর একটা দিক নিচ্ছে। তার কারণ এটা কোনো সফরেনিটি মানছে না। ভারতবর্ষে যারা হিন্দু তারা কেন এক্সট্রা টাকা দেবে? অর্থাৎ কোনো দোকান সে হালাল হতেই পারে, সে হালাল সার্টিফাইড দোকান হতেই পারে, কিন্তু তার জন্য যে টাকাটা সে সৌদি আরব বা মালয়েশিয়াতে পাঠাচ্ছে এবং তার বদলে সে যে জিনিসপত্রের দামটা বাড়াচ্ছে, সেইটা কেন হিন্দুরা বা শিখ সম্প্রদায়ের মানুষরা টলারেট করবে? তার কারণ আমরা তো হালাল সার্টিফাইড জিনিসপত্র চাইছি না। এটা নিয়ে বড় বিবাদ রয়েছে এবং সেই বিবাদটা নিয়েই আজকের এই মুহূর্তে জবাব চাই বাংলা। প্রথমে আমি একবার প্লাজমাতে দেখানোর চেষ্টা করব হালাল কি, হালাল কাকে বলে। এই যে স্ট্যাম্পটা ভালো করে বুঝুন, এই স্ট্যাম্পটা বিভিন্ন পণ্যে ব্যবহার হয় এবং আপনারা, যেটা আমি আগেও বললাম, হালাল একটি আরবি শব্দ যে শব্দের মানে পারমিসিবল, অর্থাৎ এগুলো খাওয়া যাবে, এগুলো ব্যবহার করা যাবে, এগুলো ব্যবহার করা যাবে না। ইসলামে হালাল মানে বৈধ, উপকারী বা কল্যাণ। এবার এটা নিয়েও ওয়াকফ বোর্ডের মতন একটা আধিপত্য বিস্তারের চেষ্টা হচ্ছে। হালালের মানে বৈধ, উপকারী অথবা কল্যাণ, এরপরে মানুষের জন্য যা কিছু উপকারী সেটাই হালাল বলা হয়েছে। কিন্তু তারপর এটার কমার্শিয়ালাইজেশন বা বিজনেস করার ধান্দা নিয়ে অনেকে এটা চেষ্টা করলো। হালালের বিপরীত হচ্ছে হারাম। চেষ্টা করলো যে এই কাঁচ,
হালাল না হারাম তারা ঠিক সিদ্ধান্ত নিয়েছে, এই কাগজ হালাল না হারাম তারা সিদ্ধান্ত নিচ্ছে, আমি যে কথা বলছি হালাল ভাবে কথা বলবো না হারাম ভাবে কথা বলবো সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এবং এটা গোটা পৃথিবীতে একটা বিশাল বড় মার্কেট তৈরি করছে। ইসলামে নিষিদ্ধ কাজের মানে হারাম। এবং এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা চানাচুর থেকে শুরু করে, ভুজিয়া থেকে শুরু করে, ডাবের জল থেকে শুরু করে সমস্ত কিছুতে এখন লাগানোর কথা বলা হচ্ছে। নয়তো ইসলামে বিশ্বাসী যারা তারা নাকি এই প্রোডাক্ট কিনতে তাদের অসুবিধা আছে। ভাবুন আপনার আসলে ঠিক কোন জায়গাতে বলা উচিত যেটা আপনি বলেন না। মানে ধরুন আপনি বা আপনার চারপাশে অনেকেই রয়েছেন যারা প্রতিদিন ভগবানকে নিবেদন করে, প্রভুকে নিবেদন করে নিজের খাদ্যটা গ্রহণ করেন এবং সেটাকে আমরা সাধারণত প্রসাদ বা মহাপ্রসাদ বলি। এবার ধরে নিন কোনো কোম্পানি, সে কোম্পানি প্রতিদিন শ্রী জগন্নাথ দেবকে বা শ্রীকৃষ্ণকে তার যে পণ্যগুলো আছে সেগুলো নিবেদন করে নির্দিষ্টভাবে লিখলো যে এটা একেবারে 100% সাত্ত্বিক। উচিত না অনুচিত? একটি ধর্মনিরপেক্ষ দেশে কি করে এই বৈষম্যটা দেওয়া হচ্ছে? আমি তো বলছি এই বৈষম্যটা হচ্ছে তার কারণ এটা একটা হিউজ হালাল ইকোনমি চলছে, অর্থাৎ অর্থনীতি, একটা প্যারালাল অর্থনীতি যার টাকা কোথায় ব্যবহার করা হচ্ছে কেউ জানে না। ভারতের মুসলমান সম্প্রদায়ের মানুষ খরচা করছেন, কিন্তু টাকাটা বাইরে কোথায় যাচ্ছে, কারা মধ্যপ্রাচ্যে ব্যবহার করছে, কোন গোষ্ঠীতে ব্যবহার হচ্ছে কেউ জানে না। ভালো করে দেখুন এই হালাল অর্থনীতি, এই মুহূর্তে হালাল অর্থনীতির সাইজটা আপনারা ভাবলে চমকে উঠবেন। হালাল অর্থনীতির বিপুল অঙ্ক আজ রিপাবলিক বাংলাতে আমরা প্রথমবার আপনাদের দেখাতে চলেছি। সুপ্রিম কোর্টে হালাল নিয়ে এই মামলা আসার পর থেকে যোগী আদিত্যনাথ বলেছেন হালাল প্রোডাক্টস আমরা নিষিদ্ধ করছি। 8 লাখ কোটি ডলারের অর্থনীতি, অর্থাৎ প্রায় 20 লাখ কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে চলছে শুধুমাত্র স্ট্যাম্প করে। কিছু সংখ্যক মানুষ আছেন ওয়াকফ বোর্ডের মতন যারা বলে দিচ্ছেন এটা হালাল, এটা হালাল, এটা হারাম, এটা হারাম। 50টির ওপর ইসলামী রাষ্ট্রে হালাল পণ্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে, বিভিন্ন রাষ্ট্রে হালালকে এন্ডোর্স করবার জন্য বিভিন্ন জায়গা থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে চাপ দেওয়া হচ্ছে। হালাল তকমা পেতে রাখতে হয় মুসলিম কর্মী, অর্থাৎ নির্দিষ্টভাবে হিন্দুদেরকে ভারতবর্ষে, শিখ সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষে বঞ্চিত করে নির্দিষ্টভাবে বলা হচ্ছে মালিক অমুসলিম হলেও হালাল সার্টিফিকেট পেতে হলে যিনি মাংসটি কাটবেন, যিনি রান্না করবেন, সবাইকে আসলে হতে হবে ইসলাম ধর্মের অনুগামী। এরপরে অমুসলিমদের ওপর অকারণ চাপ বৃদ্ধি করছে এই হালাল ইকোনমি। তার কারণ অনেকে বুঝতে পারছেন যে সত্যিই তো আমার এই এত সংখ্যক কাস্টমারকে আনার জন্য আমাকে হালাল সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। আজকে এই যে ফ্রাইড চিকেনের কোম্পানি বললাম বা ভুজিয়ার কোম্পানি বললাম বা ওষুধের কোম্পানিগুলো হালাল সার্টিফিকেশন নিতে বাধ্য হচ্ছে। তার কারণ একটা ন্যারেটিভ চালু করে দেওয়া হচ্ছে যে হালাল সার্টিফিকেট না থাকলে নাকি এক সম্প্রদায়ের মানুষ সেই ওষুধ কিনবেন না, হালাল সার্টিফিকেট না থাকলে এক সম্প্রদায়ের মানুষ নাকি সেই হাসপাতালে যাবেন না। হালাল সার্টিফাইড টুরিস্ট স্পট তৈরি হচ্ছে, হালাল সার্টিফাইড ডিম, অমলেট, খাবার দাবার সমস্ত কিছু হচ্ছে। এটা বিশ্বাস, কিন্তু বিশ্বাসের পাশাপাশি বাণিজ্য শুরু হচ্ছে। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা আমাকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এবার কি প্রয়োজন একটি সাত্ত্বিক বোর্ডের। হালাল বোর্ড যেরকম আছে, হালাল যেভাবে মাংস কাটা হয় সেভাবে ঝটকা মাংস কাটা হয়, হালাল বোর্ড যেভাবে আছে সাত্ত্বিক বোর্ড সেভাবে যদি থাকে এবং হালালে ধর্মীয় আচার বিচার মেনে যে প্রোডাক্টগুলো আমাদের বাধ্য করা হচ্ছে খাওয়ার জন্য এবং কোম্পানিজগুলো বাধ্য করছে, পঞ্চগব্য দিয়ে আমরা যদি দাবি তুলি প্রত্যেকটি পণ্যকে শুদ্ধ করতে, হিন্দুরা যদি দাবি করে আমরা যে চালটা খাচ্ছি, যে ডালটা খাচ্ছি, যে মোবাইল ফোনটা ইউজ করছি সেই সমস্ত কিছু হিন্দুরা যদি কেনে তাহলে পঞ্চগব্য দিয়ে শুদ্ধ করতে হবে। কি এই পঞ্চগব্য ভালো করে দেখুন এবং এই দাবিটা যদি ভারতবর্ষের মতন 140 কোটির দেশে ওঠে ভালো করে বুঝুন। পঞ্চগব্য কি? পঞ্চগব্য নিয়ে আমরা এর আগেও পুরাণ মতে বহু কিছু জেনেছি। হালালের পাল্টা অনেকে বলছেন পঞ্চগব্য
বোর্ড চালু করতে। গরু থেকে পাওয়া 5টি জিনিস, এটা প্রত্যেকটি সনাতনী যজ্ঞ থেকে শুরু করে আচার মন্ত্রোচ্চারণের সময় লাগে। দুধ, ঘি, দই, গোময় এবং গোমূত্র, এই 1 2 3 4 5 এই 5টা জিনিসের মিশ্রণ যে কোনো সনাতনী সম্প্রদায়ের মানুষ তাদের যে কোনো ধর্মীয় আচারের সময় ব্যবহার করেন। এবার যদি আপনাকে বলা হয় আপনি যে পিৎজাটা খাচ্ছেন সেই পিৎজাতে পঞ্চগব্য ব্যবহার করতে হবে, এই 5টি জিনিস একত্রে পঞ্চগব্য বলা হয়, যে পিৎজাটা আপনি খাচ্ছেন সেই পিৎজাতে পঞ্চগব্য আলাদা করে ব্যবহার করা হবে, বা পঞ্চগব্য দিয়ে শুদ্ধ করে যে প্যাকেটটা আপনার বাড়িতে আসছে মোবাইল ফোনের সেইটা দেওয়া হবে, বা সিমেন্টটা সেটা সনাতনী সম্প্রদায়ের মানুষজন পঞ্চগব্য পুজো করে শুদ্ধ করে সেই সিমেন্টটা আপনাদের কাছে নিয়ে আসবে। এটা কি সম্ভব? সেকুলার পন্থীরা এই হালাল প্রোডাক্ট নিয়ে একটা বৈষম্য চলছে, সেই বৈষম্য নিয়ে একদিনও মুখ ফুটে কোনো কথা বললেন না। আমি লিখে দিচ্ছি আজকে তেরে আসবেন। যে রাজনীতিবিদরা রয়েছেন এই মুহূর্তে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তথাগত রায়, জগন্নাথ চ্যাটার্জির মতন যে রাজনীতিবিদরা রয়েছেন, যারা বলছেন যে এই মুহূর্তে রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় হালাল ডিবেট শুরু করা উচিত, শুনুন। যারা এই হালাল সার্টিফিকেশন দেয় তারা একটি মুসলিম মৌলবাদী প্রতিষ্ঠান এবং তাদের কাজ হচ্ছে এই হালাল সার্টিফিকেশনের মাধ্যমে কিছু পয়সা খিঁচে নেওয়া। চানাচুর কি করে হালাল হয়, মোবাইল ফোন কি করে হালাল হয়, অতএব এগুলোতে আমি যেটা বললাম সেটাই প্রমাণ হয়। হালাল সার্টিফিকেশন একটি বড় চক্র সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। যে সংস্থা হালাল সার্টিফিকেট দেয় তার কোনো সরকারি বৈধতা নেই। ভুজিয়া কেনার জন্য আপনাকে একটা কর বা জিজিয়া কর ওই হালাল সার্টিফিকেশন অথরিটির কাছে দিতে হয়, যা থেকে 2 থেকে 3 লক্ষ কোটি টাকার বার্ষিক ব্যবসা। এ টাকা কোথায় ব্যবহৃত হচ্ছে, জঙ্গিপনার জন্য ব্যবহৃত হচ্ছে কিনা কেউ জানে না। তাহলে আমি সনাতন হিসেবে দাবি করব পঞ্চগব্য সার্টিফিকেশনও এবার তাহলে চালু করতে হবে। এই বিজেপি সরকার আমাদের ভারতবর্ষটাকে 14শ শতাব্দীতে নিয়ে যেতে চান, না আগামী 22শ শতাব্দী নিয়ে যেতে চান? দয়া করে শিকাগো সম্মেলনে স্বামী বিবেকানন্দর বক্তৃতাটা অনুধাবন করুন। হিন্দু ধর্মের নামে যত কুসংস্কার, কুয়াচার, এই জাতীয় যে খাদ্য নিয়ে বিতর্ক হবে সাধ্যি না হালাল, এ সমস্তের বিরুদ্ধে লড়াই করতে করতে তিনি পৌঁছেছিলেন শিকাগোতে। ধর্মের প্রাথমিক শর্ত হচ্ছে উদারতা, মানবতা। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে তাদের সাথে আলাপ করে দেবো। রয়েছেন দেবাশিস চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক, অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র রয়েছেন, মানস ভট্টাচার্য লেখক রয়েছেন, এর পাশাপাশি কামরুজ্জামান চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক, এবং আবু আফজল জিন্না, সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন। আমি আবু আফজল জিন্না ভাইয়ের কাছে যাচ্ছি। এই হালাল সার্টিফিকেশন এটা এভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? এবার কি সময় এসেছে এই হালাল সার্টিফিকেশন বন্ধ করার? আবু ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আগে প্রথমে হালাল বলতে কি এটাকে আমাদের বুঝতে হবে। হালাল হলো যেটা হচ্ছে বাংলা ভাষায় বলা হবে বৈধ। একটা বৈধ আর অবৈধ এরকম একটা বিধান ধর্মীয় অ্যাঙ্গেল থেকে আছে। মনে রাখতে হবে এটা সমস্ত ধর্মের, সনাতনী ধর্মে বলুন, মুসলিম সম্প্রদায়ের বলুন, প্রত্যেকের একটা বৈধ আর অবৈধ বিধান রয়েছে। না কিন্তু জলটা কি করে, হালাল জলটা কি করে হয়? হালাল জল, হালাল গুড়, হালাল সিমেন্ট, হালাল টিম। এখন ধরুন আমি বলছি ধর্মীয় বিধান অনুযায়ী যে জলটা আমাকে দেওয়া হচ্ছে সেই জলটা ধর্মীয় বিধানের অ্যাঙ্গেল থেকে অবৈধ হতে পারে না। জলটা তো কর্পোরেশন থেকে আসছে, জলটা তো মিউনিসিপ্যালিটির জল, মানে সেই জলে হালাল বা হারাম জল কি করে হয়? এইবার ধরে নিন, এবার ধরে নিন আমার জন্য কিছু জিনিস নিষেধ আছে, আপনার জন্য কিছু খাদ্য সামগ্রীতে নিষেধ রয়েছে। না সব বুঝলাম। এখন আফজল ভাই, আমার একটাই প্রশ্ন, ধরুন উত্তরাখণ্ড থেকে একেবারে গঙ্গাসাগর অবধি যে নদীটা বইছে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ রয়েছেন, তারা যে সাধারণত জলপানটা করেন সেটা গঙ্গা জল। তো সেই গঙ্গা জল হারাম জল না হালাল জল হবে? না, এবার সেটা হচ্ছে অভিরুচি, ব্যক্তিগত অভিরুচি। যেটা সে পান করবে এর মধ্যে কোনো অবৈধ জিনিস মিশ্রণ যদি হয়ে যায়, এখন দেখা গেল পানিটার মধ্যে কোনো অবৈধ জিনিস মিশ্রণ রয়েছে যেটা আমার জন্য বিধিনিষেধ রয়েছে,
সেই জন্য আমাকে হালাল পন্থা অবলম্বন করতে, বৈধ পন্থা অবলম্বন করতে হবে। সিমেন্ট ঠিক সিমেন্ট ওইরকমভাবে হালাল বোর্ড বলছে সিমেন্ট, হালাল সিমেন্ট হয়। হালাল সিমেন্টটা কি? সুপ্রিম কোর্ট বিস্মিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে হালাল শব্দটা হচ্ছে বৈধ, অর্থাৎ সিমেন্টটা মানে অবৈধ না বৈধ এটা বলতে চাইছি। না না, সিমেন্ট, আরে অবৈধ সিমেন্ট মানে সিন্ডিকেটের সিমেন্ট হবে, মানে ওই তৃণমূলের সিন্ডিকেটের সিমেন্ট হয় না, সেগুলো অবৈধ সিমেন্ট হবে, কিন্তু সেটা হারাম সিমেন্ট তো হতে পারে না। মানে আমি বলছি হালাল সিমেন্ট, হালাল টিএমটি বার, এই হালাল টিএমটি বারটা কি হতে পারে? আচ্ছা আমি আমাকে একটা কথা বলুন, হালাল টিএমটি বারও ছেড়ে দিন, হালাল বলছে হসপিটাল, হসপিটাল বা হোটেলও হালাল হয়, এটা ঠিক না? এটা হয়তো একটা কোনো আঞ্চলিক প্রথা হিসাবে হয়তো কেউ কোনো জায়গায় ব্যবহার করেছে। আমি এরকম ধারা না, রিসেপশনে, হোটেলের রিসেপশনে তারা লিখে দিচ্ছে 100% হালাল। বা ধরুন আমেরিকার যে ওই চিকেন ভাজা যেগুলো বলা হয়, ওই ফ্রাইড চিকেন কোম্পানিগুলো বা পিৎজা কোম্পানিগুলো বা বার্গার কোম্পানিগুলো, তাদেরকে 100% হালাল বাধ্যতামূলকভাবে তারা করছে। এটার কারণটা কি? হ্যাঁ, এবার বলে দিই। এবার ধরুন যে চিকেনটা আমাদের একটা বিধান আছে যে চিকেনটা আমাদের জবে করে সেটাকে আমাদের জন্য খাওয়া বৈধ, আর যদি সেটাকে এমনি হত্যা করা হয় সেটা আমাদের জন্য খাওয়া চলে না। জবে মানে কি? জবে মানে হলো সুনির্দিষ্ট পদ্ধতিতে তার 4টি শিরা অথবা 3টি শিরা কর্তন করে অবৈধ রক্তকে প্রবাহিত করে দেওয়াকেই বলা হয় বৈধ জবে। এই জবে করা পশুর মাংস, প্রাণী মাংস আমাদের খাওয়া চলে, আপনার জন্য নাও চলতে পারে। এই জন্য এই বিধিনিষেধটা আমাদের লক্ষ্য করতে হয়। যদি দেখা যায় যে জবে করা যদি না হয় চিকেনটা, সেটা আমার জন্য খাওয়া চলবে না। কিন্তু তাহলে আপনাকে আমি দোষ দিচ্ছি না, তাহলে তো এই কোম্পানি বা এই অর্গানাইজেশনগুলোর দায় যে তারা তার মানে এই বিশেষ, এটা তো ধর্মীয় আচার, মানে আপনার ধর্মীয় আচার আপনি আমার ওপর চাপিয়ে দিতে পারেন না। আমার যে ধর্মীয় আচার, যেরকম আমার বাড়িতে বা অনেকের বাড়িতেই আমরা যে জিনিসটা খাই সেটা আগে ভগবানকে নিবেদন করি, সেই জগন্নাথ দেবের চরণতলে নিবেদন করে সেইটাই মহাপ্রসাদ বা প্রসাদ হিসেবে খাই। এবার সেটা আমি খাচ্ছি, কিন্তু আপনাকে আমি আলাদা করে জোর করে এটা আমি এই প্রসাদ হিসেবে আপনাকে খাওয়াতে পারি না। এবার আমি যদি একটি ব্যবসা চালাই, সেখানে আমি যদি আমার ফ্রাইড চিকেন সেটা যদি আমি বিগ্রহকে অর্পণ করে বা নিবেদন করে তারপরে আমি দিই, তাহলে তো সেটা একটা ধর্মীয় খাদ্য হয়ে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ, হয়ে যাচ্ছে। এবারে সেটা অভিরুচি, আমি আগে বলেছি যে যার না, অভিরুচির জায়গাটা কোথায় যাচ্ছে? আমার কাছে যে লিস্ট আছে সেই লিস্টে এই মুহূর্তে ভারতবর্ষে এক একটা জায়গাতে শুধুমাত্র স্টলগুলো, শপিং মলের স্টলগুলো 100% হালাল করবার জন্য নির্দিষ্ট, মানে একেবারে সংখ্যালঘু যেখানে মানুষজন বেশি সেখানে নির্দিষ্টভাবে তাদেরকে প্রশ্ন করা হয়। এটা কি ঠিক না ভুল যে আপনারা হালাল প্রোডাক্টস ব্যবহার করেন? তো মানে আমি বলছি যে এই জায়গাগুলো, এগুলো তো আসলে চাপ দেওয়া, মানে যেখানে ধরে নিন বেনারসে বা যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বেশি, সেখানে তার মানে প্রত্যেকটি দোকানে যে সনাতন সম্প্রদায়ের মানুষজন কাজ করবেন বা তাদের খাবার ইত্যাদি দেবেন, সেটা তার মানে ঠিক হবে। এটা নিয়ে আর কোনো ডিবেট করার প্রয়োজন নেই তার মানে? না, এইরকম ধারা ব্যাপারটা নয়। এটা হচ্ছে জানান দেওয়া যে এটা হালাল, এটা বৈধ, এবং এই জিনিসগুলো আমার ইচ্ছা গেলে আমি কিন্তু এই হালাল স্ট্যাম্পটা আফজাল ভাই, এই হালাল স্ট্যাম্পটা দিচ্ছে কারা? মানে আমাদের দেশে ফাসাই বলে একটি সংস্থা আছে, আপনিও নিশ্চয়ই জানেন, ফুড সেফটির দায়িত্বে যারা আছে। এই হালাল বোর্ড তো ফুড সেফটির দায়িত্বে নেই, মানে আমাদের দেশে কেন, কোনো দেশেই নেই। এটা তো ওয়াকফ বোর্ডের মতন মনে হচ্ছে, মানে আমার এই পেনটি হালাল না হারাম আপনার মনে হওয়ার ওপর ডিপেন্ড করছে, মানে এর ভেতরের অ্যানাটমিতে আমি দেখে বুঝবো না। তা এটা সিদ্ধান্তটা কে নিচ্ছে? আর এই টাকাটা আমি এটাকে 100% হালাল সার্টিফাই করবার জন্য যে টাকাটা খরচা করব, সেটা তো আমি আমার কাস্টমারদের থেকেই তুলবো। তাহলে হিন্দু কাস্টমাররা কেন এক্সট্রা টাকা দেবে, এই প্রশ্নটা তো আসছে। না, হিন্দু সম্প্রদায়কে এক্সট্রা টাকা দিয়ে তাকে হালাল জিনিস ক্রয় করতে হবে না, এবং বঞ্চিত হবে সেই চাল, সেই সিমেন্ট, এই সমস্ত কিছু থেকে বঞ্চিত হবে। আমি আফজাল ভাই আপনার কাছে আসবো, আপনার কাছে, আমি কামরুজ্জামান সাহেবের কাছেও আসবো, কিন্তু আমি দেবাশিস চৌধুরীর কাছে বিপক্ষ মত এবং অঙ্কনের কাছে বিপক্ষ মতটা নেওয়ার জন্য যাচ্ছি। দেবাশিস চৌধুরী, আপনি দীর্ঘদিন ধরে এই হালাল ইকোনমি নিয়ে কথা বলছেন, কাজ করছেন। বিশ্বাস করুন, আমার মতন আমার অফিস বা চারপাশের মানুষজন হালাল মানে আসলে শুধু বুঝতাম হালাল এবং ঝটকা, অর্থাৎ হালাল মাংস এক ধরনের মাংস হয় যেটা যারা মুসলিম সম্প্রদায়ের যারা বণিক বা যারা এই মাংসের ব্যবসায়ী তারা সেইভাবে কাটেন
ধর্মীয় আচার এবং কালেমা পড়ে। এবং ঝটকা মাংস আমরা দেখেছি গোপাল মুখার্জি বা গোপাল পাঠা যে নাম আমরা জানতাম 46 সালে, তাদের যে মাংস কাটা। কিন্তু তার বাইরে একটা গোটা ইন্ডাস্ট্রি চলছে হালালের নামে। সেখানে ওষুধ থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সিমেন্ট, আইটি সেক্টরে কম্পিউটার, সব কিছু হালাল আর হারামের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। দেখুন, আপনি যেটা সনাতনী যেটা বললেন বা ঝটকা যেটা আমরা জানি, সেটা হচ্ছে মা কালীর প্রসাদ হিসেবে আমরা যখন যেটা বলি করি, বলির যে মাংস, সেটা আমাদের জন্য সত্যি সনাতনী ব্যবস্থাতে যদি ননভেজ খেতে হয় তাহলে ঝটকার মাধ্যমে ওটাই আমাদের জন্য বৈধ। এবং হিন্দুদের সবার ঝটকাটাই খাওয়া উচিত, কারণ হালালটা যেভাবে করা হয় সেটা কখনো প্রসাদ হতে পারে মা কালীর। কেন হালালের যেভাবে কষ্ট দিয়ে একটা প্রাণীকে মারা হয়, তার নলিটা কেটে দিয়ে, সেটা তাদের অভিরুচি হতে পারে, সেই অভিরুচিটা তাদের জন্য হালাল হতে পারে। কিন্তু ডিবেটটা আমি ডিবেটটা ঠিক এই জায়গাতে পরিসীমিত করতেও চাই না। তার একটাই কারণ, উত্তরপ্রদেশ কিন্তু অ্যালাউ করছে যে হালাল এবং ঝটকা যে যা ইচ্ছা। পয়েন্ট হচ্ছে সিমেন্ট, জল, টিএমটি বার সব হালাল। আমি সেখানেই আসছি। আপনি হালাল না হারাম? আপনি কি হালাল? দেবাশিস চৌধুরী, আপনি কি হালাল? মানে হালাল প্যানেলে সেটা আমি সেখানেই আসছি বিষয়টা, যে এরা যেই জায়গাটা দাঁড় করার চেষ্টা করছে সেটা হচ্ছে একটা ইকোনমির মধ্যে, একটা সমাজের মধ্যে, একটা দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার চক্রান্ত। এই যে চক্রান্ত, এটা খুব দূরগামী চক্রান্ত, এটা খুব পরিকল্পিতভাবে। দেখুন, একটা ভারতবর্ষের অর্থনীতি আছে, যেটা আপনি বলেন FSSAI আছে, আমাদের যারা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের খাদ্য মন্ত্রক আছে, খাদ্য বিভাগ আছে, সমস্ত জিনিস আমরা একটা যদি আমাদের কনস্টিটিউশন সেকুলার হয়ে থাকে, প্রশাসন যে সেকুলার হয়ে থাকে, তাহলে সরকারি ব্যবস্থার মধ্যে যা চলছে সেটা সবাইকে মানতে হবে। কিন্তু এই সরকারি ব্যবস্থার মধ্যে ওরা নিজেদের জন্য একটা হালাল তৈরি করলো, এবার তারপরে সমাজের মধ্যে ওরা একটা ওয়াকফ তৈরি করলো। এটা মানে খুব শীঘ্রই এটা একটা দেশের মধ্যে একটা পাকিস্তান তৈরি করার চক্রান্ত। এইভাবে স্টেপ বাই স্টেপ এরা এগোচ্ছে, দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার চক্রান্ত। কেননা হালাল, আপনি ঠিকই বলেছেন, হালাল কোনো তার অনুমোদন কোথা থেকে আসছে কেউ জানে না, এই সার্টিফিকেট কে দিচ্ছে কেউ জানে না। তার মানে এরা বলতে চাইছে যে আমরা, আর যেটা সমস্যা, আমি যেটা বারবার বলছি, ভারতবর্ষে মাইনরিটি রাইটস অ্যান্ড সেকুলারিজম এই দুটো কনসেপ্ট একদম আলাদা। পৃথিবীর কোনো দেশে সেকুলারিজম মানে মাইনরিটি রাইটস নয়, মাইনরিটি রাইটস মানে সেকুলারিজম নয়। ভারতবর্ষে সেকুলারিজম আর মাইনরিটি রাইটস এই দুটোকে এক জায়গায় করে যে একটা বিষাক্ত ককটেল তৈরি করা হয়েছে, সেই ককটেলের এরা সুযোগ নিচ্ছে। আমরা যদি হালালকে অপোজ করি, এরা বলবে মাইনরিটি রাইটস চলে গেল, মাইনরিটি রাইটস চলে গেল। আমি ঠিক এই জায়গাতে একবার আপনাকে একটু থামাচ্ছি। আমি কামরুজ্জামান চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে রয়েছেন। কামরুজ্জামান সাহেব, আমরা দেখি সাধারণত ছোটবেলা থেকে আমাদেরকে বোঝানো হয়েছে, শেখানো হয়েছে চিকিৎসার কোনো ধর্ম নেই, চিকিৎসক কোনো ধর্ম বর্ণ দেখে চিকিৎসা করেন না। কিন্তু চিকিৎসক যেখানে চিকিৎসাটা করছেন, বা হসপিটাল বা অক্সিজেন সিলিন্ডার বা বেড বা কেবিন, সেইটা ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়ার একটা গোটা ইন্ডাস্ট্রি চলছে, আর সেকুলার পন্থীরা চুপ। এটা কি করে হয়? ময়ূক, প্রথমে দেখো, দুটো ডিবেট আলাদা আলাদা আছে। একটা আছে হালালের উপরে ডিবেট হচ্ছে আলাদা বিষয়, আর হালাল সার্টিফিকেশনের উপরে বিষয়টা আলাদা। আমার মনে হচ্ছে আজকে যে হালাল সার্টিফিকেশনের উপরে ডিবেটটা রেখেছো, সেটাকে আগে হিস্ট্রিটা জানতে হবে। 1974-এ প্রথম হালাল সার্টিফিকেশন ইন্ডিয়াতে আসে অন ফুড প্রোডাক্টস। 1993-তে এই হালাল সার্টিফিকেশনটাকে এক্সটেন্ড করা হয়েছে অন্য প্রোডাক্টসের বিষয়তে। আমি আসছি কেন ওই হালাল প্রোডাক্টসগুলো কেন প্রয়োজন হলো। কিন্তু আজকে যে ডিবেটটা, আমি জানি না ময়ূক, তুমি এত সিনিয়র জার্নালিস্ট, প্লাস আমার সামনে যে প্যানেলিস্ট রয়েছেন দেবাশিস বাবু অনেক শিক্ষিত, ওনার এই কথাটা তো একটুখানি রিসার্চ করে আসা উচিত ছিল যে কমার্স মিনিস্ট্রি 2024-এ একটা ড্রাফট নোটিফিকেশন দিয়েছে, সেই জায়গাটায় হালাল সার্টিফিকেশনের দায়িত্ব দিয়েছে মনিটরিং এজেন্সি হিসাবে, সেটাও আপনার নরেন্দ্র মোদী সরকারের আধীনে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর সার্টিফিকেশন বডিজ কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, তার অনুমোদন নিয়ে 2-3টা সংস্থা, যেরকম জামায়াতে উলামে হিন্দ আছে, হালাল কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, তাদেরকে সার্টিফিকেশনটা করতে হচ্ছে। মানে তারা কি সার্টিফাই করবে? জল থেকে শুরু করে টিএমটি বার থেকে শুরু করে সিমেন্ট, সমস্ত কিছু হালাল কিনা সেটা দেখবে। ময়ূক, প্লিজ আমাকে একটু বুঝাতে দাও, কারণ প্লিজ বলুন। কিন্তু এই বৈষম্যটা তো আমরা সেকুলার দেশে মানতে পারছি না। না, আপনি মানুন না মানুন, আপনাকে সেটা থাকবে হালাল সার্টিফিকেট ভারতবর্ষতে দেওয়ার জন্য। আজকে একটা প্র্যাকটিসিং মুসলমান আপনার সার্টিফিকেট দেখে কিন্তু মুরগির মাংস খায় না,
ও সার্টিফিকেট দেখে আপনাকে ওখানে গিয়ে ঔষধ কিনে না, ও সার্টিফিকেট দেখে গিয়ে দুধের প্যাকেট, ঘি ইত্যাদি কিনে না। ও নিজের বিবেক লাগিয়ে যে এটা হালাল হবে কি হবে না সে দেখে ও কিনে ব্যবহার করে। হালাল সার্টিফিকেশনটা স্টার্ট করেছে কেন? কেন আজকে 57টা ইসলামিক দেশ আছে, সেখানে ভারতের প্রোডাক্টসগুলো এক্সপোর্ট হবে, সেগুলো নেবে না ওরা যত সময় না হালাল সার্টিফিকেট থাকছে। তাহলে তো ভারতকে সর্বপ্রথম, আমি তো অঙ্কনদের বলবো, ভারতকে সর্বপ্রথম হিন্দু রাষ্ট্র নিজেকে ঘোষণা করতে হবে। এই নেবে না এটার যুক্ত মানে চাল তো চালই হয়, ভাত তো ভাতই হয়। মানে আমি বুঝতে পারছি না, গরম ভাতের গন্ধ আমরা বামপন্থীদের কাছ থেকে শুনেছি গরম ভাতের গন্ধের কোনো ধর্ম হয় না, তার মানে তো ধর্ম হয়। শোনো আমার কথাটা ময়ূক, তোমার যে সুপ্রিমেসিস্ট অ্যাটিটিউড, এটাকে হিন্দু রাষ্ট্র করতে হবে না। আপনি বলছেন 50টার উপরে যদি ইসলামিক স্টেট থাকে একটা হিন্দু রাষ্ট্র হতে পারবে না? হালাল বানাচ্ছেন না 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 না, এখানে বক্তব্য আছে ময়ূক দা, শুনে নিন। হ্যাঁ আছি, কামরুজ্জামান সাহেব আপনি শেষ করুন, আমি তারপরে বাকিদের কাছে যাচ্ছি। কিন্তু এটা আমি বুঝলাম না, মানে নেবে নাটা কেন? মানে গরম আমরা যদি চাল দিই তাহলে গরম ভাতের কি আলাদা কোনো ধর্ম হয়? জলের কি কোনো ধর্ম হয়? আমাদেরই তো শেখানো হয়েছে আসমানের কোনো ধর্ম নেই, মাটির কোনো ধর্ম নেই, আমাদেরই শেখানো হয়েছে। 2018-তে আমুল ইন্ডিয়া ছিল তো এত বড় সংস্থা, তাকে বাধ্য হয়েছে ক্লারিফিকেশন দেওয়ার জন্য যে ওর আমুলের প্রোডাক্টে যে এমুলসিফায়ার ইউজ হয় সেটা দুটো জিনিস, একটা হচ্ছে একাধিক সংস্থা নিয়ে আছে। আমি কামরুজ্জামান সাহেব শুধু অনুরোধ করবো কোনো সংস্থার নাম না নিতে, কারণ কি তারা নিজে থেকে ডিফেন্ড করতে পারবেন না। আমি যদি এটা ভুল বলে থাকি, আমুল ইন্ডিয়া আমার উপরে কেস করুক। আমি যখন তোমার রিপাবলিক বাংলার মতন চ্যানেলে আসি, ওয়েল রিসার্চ করে আসি ময়ূক। এখানে এই অ্যাবসার্ডিটিটা কামরুজ্জামান সাহেব আমি বুঝতে পারছি না, আপনি সেন্সেবল সেকুলার পন্থী একজন মানুষ, এই অ্যাবসার্ডিটিটার মানে কি? মানে আমি চানাচুর খাবো এটা দেখে যে এটা হালাল কিনা, আমি যে অক্সিজেনটা নেব এটা হালাল কিনা আমি দেখে নেব। আমি যে গরম ভাতটা খাবো সেই গরম ভাতটা হালাল ভাত কিনা আমি দেখবো। শেষ করতে দিলে না। হ্যাঁ বলুন, আসল কথাটা শেষ করতে দিলে না। আজকে ওয়ার্ল্ডে হালাল সার্টিফিকেট প্রোডাক্টস এর এক্সপোর্ট মার্কেট হচ্ছে অ্যারাউন্ড $3 ট্রিলিয়ন। তার মধ্যে ইন্ডিয়া কতটা এক্সপোর্ট করছে? মাত্র $5 বিলিয়ন। কেন ইন্ডিয়ান কোম্পানি যারা আল কাবির এক্সপোর্ট, একটা হিন্দু মালিক, সে যখন বিফ এক্সপোর্ট করছে ইন্ডিয়া থেকে, তার উপরে ব্যান কেন করছে না বিজেপি সরকার? এটার জবাব কি চাইবে না? সে কেন হালাল সার্টিফিকেট দিয়ে বিফ এক্সপোর্ট করছে সৌদি আরব? এটার প্রশ্ন কি তুলবে না তুমি? ওয়াই দিস সিলেক্টিভনেস? কারণ আপনাদের পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে মুসলমানদের কালচার কাস্টমস কে নিচু দেখিয়ে মুসলমানদের কাস্টম কালচার আমাদের উপর হিন্দুদের উপর চাপিয়ে দেবেন। হিন্দু মানে বিজেপি নয়। আচ্ছা অঙ্কন উত্তর দিক। এবার একটু আমি বলার সুযোগ পাই। কামরুজ্জামান সাহেব এবং অঙ্কন দুজন রয়েছেন, একজন কংগ্রেসপন্থী, একজন বিজেপির পক্ষ থেকে এসেছেন। বলুন প্লিজ। আমি একটু উত্তর দিই। এবার প্রথম কথা হলো আমরা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু এই হালাল সার্টিফিকেটের চক্করে আমাদের মনে হচ্ছে আমরা ছদ্ম শরীয়ত শাসনের আওতায় রয়ে গেছি। এবার এখানে বলা হচ্ছে না, এই যে যারা হালাল সার্টিফিকেট দিচ্ছে, যেমন জমিয়ত উলেমায়ে হিন্দের হালাল ট্রাস্ট, শুধুমাত্র একটা আটা কোম্পানিকে হালাল সার্টিফিকেট দিয়ে 2023-2024 অর্থাৎ শেষ অর্থবর্ষে 196 কোটি টাকা এই জমিয়তে উলেমায়ে হিন্দ হালাল ট্রাস্ট রোজগার করেছে। এবার আপনি বলুন তো, এই আটার ওপর, ময়দার ওপর এরা হালালের সার্টিফিকেট বসাচ্ছে, 196 কোটি টাকা আমার আপনার পকেট থেকে চলে যাচ্ছে। আপনি কেন হালাল সার্টিফিকেটের জন্য এই এত কোটি কোটি টাকা দেব? শুধুমাত্র 2022-23 অর্থবর্ষে জমিয়তে উলেমায়ে হিন্দ হালাল ট্রাস্ট 86,000 কোটি টাকা এই সার্টিফিকেটের ব্যবসা দিয়ে রোজগার করেছে। হালাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি 96,000 কোটি টাকা। টোটাল এক বছরে এই হালাল সার্টিফিকেট দেওয়ার নাম করে ব্যবসার চক্র কত চলছে? 2.6 লাখ করোড়, অর্থাৎ 2.6 লক্ষ কোটি টাকার ব্যবসা চলছে, একটা সমান্তরাল অর্থনীতি চলছে। এবার কারা করেছে জানেন? ইউপিএসটিএফ ধরেছেন দুজনকে। আমি ঘটনা বলছি, মোহাম্মদ তাহির। আচ্ছা কামরুজ্জামান সাহেব, গায়ে লাগবে, জ্বালা লাগবে, একটু শুনুন, গায়ে জ্বালা লাগবে, শুনে নিন। মোহাম্মদ তাহির এবং জাকির হোসেন নামে দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছে। কারা জানেন? তারা
হালাল সার্টিফিকেট তারা ইনকাম হালাল সার্টিফিকেট দেওয়ার নাম করে টাকা নিয়ে সেই টাকা কাশ্মীরের জঙ্গিদেরকে পাঠাচ্ছিল। এবার আমার কথা হচ্ছে হলো আমি কেন হালাল সার্টিফিকেট দেব? আপনারা তো বলেন রক্তের কোনো ধর্ম হয় না, রক্ত নেওয়ার সিরিঞ্জের ওপর আপনারা হালাল সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে রক্তটা কি হালাল আর হারামে ভাগ করবে? বলে দিন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি কামরুজ্জামান সাহেব আপনার কাছে আসবো, কিন্তু তার আগে অঙ্কন তুমি যে গ্লাসটা নিয়ে বসেছিলে সেই গ্লাসটা বা এই যে দেবাশিস দা যে চাটা খাচ্ছেন ওটা হালাল না হারাম আমি কিন্তু জানি না, আমরা হালাল সার্টিফাই করিনি। আবু আফজাল সাহেব বলছিলেন যে হালাল না হারাম হতে পারে, আমি তাই খুঁজছিলাম এই গ্লাসটার মধ্যে যে এই জলটা আমি খাবো এটার মধ্যে হালাল আর হারাম কোন জায়গাটায় তত্ত্ব রয়েছে। কিন্তু কামরুজ্জামান সাহেব এটা তো লজিক্যাল, মানে এটা একটা অ্যাবসার্ডিটির জায়গায় যাচ্ছে না কামরুজ্জামান সাহেব? মানে রক্তের সিরিঞ্জ সেটাও হালাল হবে কিনা, বা যে হাসপাতালে ট্রিটমেন্ট হবে সেটাও একেবারে একটি ধর্মের মাধ্যমে ধর্মের পদ্ধতি মেনে হবে কেন? তোমার প্রশ্নটা একদম জায়েজ আছে, আমাকে একটু সময় দাও, আমি এই জিনিসগুলো বুঝিয়ে দেই। যে প্রশ্নটা আসছে যে সিমেন্টের উপরে হালাল কেন, রডের উপরে, মেডিসিনের উপরে কেন? সিমেন্টের উপরে হালাল মানে কি? মানে সেখানে অমুসলিম ম্যানুফ্যাকচারাররা তারা বাধ্য হয়ে সেখানে হালাল সার্টিফাই লিখে রাখবে যাতে করে সেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বেশি করে অর্থনৈতিক ইনকাম হয়। মানে আমি সিমেন্ট বা কেরলের ভগবান বেসন বলছে হালাল, কেরলের কোচিতে আলু বিক্রি হচ্ছে হালালের একটা স্ট্যান্ড কি করে কামরুজ্জামান সাহেব? বেশ, কি কামরুজ্জামান সাহেবকে 1 মিনিট সময় দাও, আনইন্টারাপ্টেড 1 মিনিট সময়। 1 মিনিট। ওকে, নাও এইবার আসছি, দেখো হালাল খালি আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন সেটা হালাল, তো হালাল নিঃশ্বাস নিচ্ছেন তো? wait let me finish ময়ূক। আপনার দর্শক, let them be the judge, ঠিক আছে? আমি এখানে জাজ এন্ড জুরি খেলতে আসিনি, আমার বক্তব্যটা পাবলিক ডিসাইড করুক কে আমি ঠিক বলছি কি না। হালালের যেটা আপনি বুঝেন বা অঙ্কন বুঝে বা দেবাশিস বাবু বুঝে সেটা হচ্ছে যে ঝাটকা না হালাল কিভাবে জমা করা হলো একটা আমি একটাই কথা বলছি দাদা, এটা খাবার নিয়ে কোনো কথা নয়, এটা উত্তরপ্রদেশেও খাবার নিয়ে কোনো ব্যান হয়নি, পারফিউম কোনো ব্যান নেই। আপনি বলছেন মোবাইল ফোন হালাল হতে হবে, আপনি বলছেন অক্সিজেন হালাল হতে হবে, আপনি বলছেন হোটেল হালাল হতে হবে, ট্যুরিজম হালাল হতে হবে। আমি প্লেনে বসে যে চাটা খাবো সেই চাটাও বলা হচ্ছে হালাল চা হতে হবে, কেন সেটাই বলা হচ্ছে। প্লিজ, হালাল রুজি একটা শব্দ শুনেছো? হালাল রুজি যে কোম্পানিগুলো সুদ নিয়ে ব্যবসা করে তার কোনো প্রোডাক্ট কিন্তু হালাল নয়। দ্যাট ইজ দ্য সার্টিফিকেশন অফ হালাল। হালালের মিনিংটা বুঝুন। যে কোম্পানি নেট ডেপটা অনেকটা নিচু আছে, যার নেটওয়ার্কটা খুব ডাউটে আছে, যার নেট ডেপটা অনেক ডাউন আছে, হালাল রুজি। এখন কিংফিশার যেরকম বিয়ার বিক্রি করতো, বিজয় মালিয়ার কোম্পানি কিন্তু কোনোদিনই শেয়ার ট্রেডিং আপনারা বলেছেন ফ্ল্যাট তৈরি হবে না যদি হালাল না হয়। ঠিক, হালাল ফ্ল্যাট কি ভাষায়? হালাল ফ্ল্যাটের নাম করে প্রত্যেকে যারা ফ্ল্যাট কিনছে 30,000 টাকা করে আপনারা জিজিয়া কর নিয়েছেন, এটা অর্থনৈতিক জিজিয়া কর নিচ্ছেন। আচ্ছা, আমি একবার প্রত্যেক স্টুডিও গেস্টকে একটু থামাবো, কারণ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন। দীর্ঘদিন ধরে এই হালাল নিয়ে যে লড়াইটা, সেই লড়াইটা দিলীপ ঘোষ একদম সামনে থেকে দেখেছেন। দিলীপ দা, অনেক স্বাগত আপনাকে জবাব চাই বাংলাতে অনেক দিন পরে। আপনি যে মোবাইল ফোনটা ইউজ করছেন সেটা কি হালাল মোবাইল ফোন? চশমাটা যেটা ব্যবহার করছেন সেটা কি হালাল চশমা? মানে ভারতবর্ষে এই মুহূর্তে এই যে অলিখিত আধিপত্যবাদ চলছে হালালের নামে, কি বলবেন তা নিয়ে? দেখুন, ইংরেজরা আমাদেরকে একটা সাম্রাজ্যবাদ দিয়ে শোষণ করেছে এতদিন, তো সেই পরম্পরাটা আরো অনেক দেশ, আরো অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নিয়ে এসে বিভিন্ন মাধ্যমে আমাদের এখনো শোষণ করে চলেছে। আমার মনে হয় হালালটা একটা ঠিক সেরকম একটা সিস্টেম বা ব্র্যান্ড, যার মাধ্যমে ভারত থেকে কোটি কোটি টাকা এখানকার সাধারণ মানুষের কাছে তোলা হচ্ছে। শব্দটা শুনলে মনে হয় একটা ধার্মিক ব্যাপার এটা, বা কোনো এক বিশেষ বা কয়েকটি বিশেষ দেশের কালচারের একটা শব্দ, আমি জানি না, কিন্তু এখানে এটাকে ব্যবসায়িকভাবে ইউজ করে এই দেশকে শোষণ করা হচ্ছে। যারা এই সিস্টেমে বিশ্বাস করে না বা আমাদের কালচারের সঙ্গে মিল নেই, সেই সমস্ত মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে লুট করে। যেমন আমেরিকা ডলারের মাধ্যমে সাম্রাজ্যবাদ চালাচ্ছে বা দেশ দুনিয়াকে লুট করছে, ঠিক সেরকম হালালের মাধ্যমেও
এই ভারতবর্ষের বহু কোম্পানি বহু মানুষের কাছ থেকে অনিচ্ছাকৃতভাবে টাকা লুট করা এটা থেকে তাহলে বাঁচার উপায়টা কি দিলীপ ঘোষ? সাত্ত্বিক বোর্ড চালু করা বা পঞ্চগব্য সার্টিফিকেশন, মানে কোথাও তো একটা না এর সঙ্গে শুনুন, এটা একটা ব্যবসায়িক কমার্শিয়াল ব্যাপার উত্তরপ্রদেশে শুরু করেছে। এতে সাম্রাজ্যবাদ থেকে আর্থিক শোষণ থেকে বাঁচার জন্য যেমন ডলারের অল্টারনেটিভ আমরা খুঁজছি, আমাদের রুপিকে আমরা ইন্টারন্যাশনাল করতে চাইছি, ঠিক সেরকম উত্তরপ্রদেশে শুরু হয়ে গেছে হালাল বন্ধ করার। কোনো অধিকার নেই এই হালাল নেওয়ার। কিছু কোম্পানি আপনাকে হালালের সার্টিফিকেট দিতে গেলে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, ওরা এক প্রকার এটা নিয়ন্ত্রণ করছে। এই অধিকার নেই স্বাধীন দেশের। সেই জন্য যারা করে এসছে ভুল করেছে, যদি চলে থাকে এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত, সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, যেমন উত্তরপ্রদেশ সরকার এর উদাহরণ তৈরি করেছে। কিন্তু নির্দিষ্টভাবে এটা কি একটি ধর্মের মানুষ তারা বিশ্বাস করতেই পারেন যে এই জিনিস তাদের জন্য অ্যাকসেপ্টেড, কিন্তু সাধারণভাবে সনাতনীরা, মানে আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করছেন সেই মোবাইল ফোনটা হয়তো 100% হালাল সার্টিফাইড, সেটা সার্টিফিকেশনের জন্য কোটি কোটি টাকা খরচা হয়েছে, এটা এক্সট্রা টাকাটা আপনার গেটের থেকে যাচ্ছে। আপনার তো হালাল বা হারামে কোনো অসুবিধা নেই, তাহলে আপনি কেন টাকাটা দেবেন? বলছে জল, সিমেন্ট, বেসন সমস্ত কিছু নাকি হারাম। প্রথম কথা হচ্ছে এই ধরনের শব্দ ভারতবর্ষে প্রথমেই ব্যান করা উচিত আইন করে, এটা অনৈতিক এবং এটা এক প্রকার মুঘল সাম্রাজ্যবাদ এখনো চালানো হচ্ছে। মুঘলরা চলে গেছে, তার সাম্রাজ্যবাদ আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে চালানো হচ্ছে। ব্রিটিশ চলে যাওয়ার পরে তাদের সাম্রাজ্যবাদ যেমন কিছু কিছু জায়গায় চলছে আমাদের হীনমন্যতার জন্য বা আমাদের লোকেদের গোলাম মানসিকতার জন্য, এটাও তাই। আর তার মাধ্যমে এই দেশের সাধারণ কোটি কোটি মানুষকে লুট করা হচ্ছে, আর সেই টাকা এখানে টেরোরিজমের জন্য লাগানো হচ্ছে, উগ্রপন্থা ক্রিয়াকলাপ এবং এই টেরোরিস্ট যারা নিউক্লিয়ার আছে তাদের চালাবার জন্য কাজে লাগানো হচ্ছে। ইনডাইরেক্টলি যেমন মাওবাদীরা টাকা তুলে এখানে করে, যেমন বেশ কিছু স্কুল বা প্রতিষ্ঠান খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত, তারা এখানকার টাকা নিয়ে এখানে কনভার্সন করছে। ঠিক হালালের মাধ্যমে এখানে ইসলাম প্রচার এবং ইসলামের মাধ্যমে বা টেরোরিজমকে এখানে প্রমোট করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ দিলীপ ঘোষ, আপনার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। মানস ভট্টাচার্য, আপনার বক্তব্য। প্রথমেই আমি আফজলদাকে এবং কামরুজ্জামান সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনারা যেটা করছেন সেটা কি কোরআন সম্মত, হাদিস সম্মত? কোরআন যদি পড়ে থাকেন আমাকে এখনই স্পষ্ট করে বলবেন, আমি উল্লেখ করছি, ভুল হলে বলবেন। সূরা ইউনুস আয়াত নম্বর 59, সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে, বাংলা করলে দাঁড়ায়, হালাল এবং হারাম নির্ধারণ করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, তাছাড়া কেউ হালাল হারাম ঠিক করতে পারেন না। সূরা ইউনুস আয়াত নম্বর 59। মুসলিম হাদিস, বুখারী হাদিস এবং তাফসিরে ইবনে মাসুদে বলা হচ্ছে, একদিন একটি লোক রসুন খেয়ে মসজিদে এসেছিল, হযরত মুহাম্মদ তাকে বের করে দেন, রটে যায় যে রসুন হারাম। তখন হযরত মুহাম্মদ বাইরে এসে বলেন যে না, আমি হালাল হারাম ঠিক করার কেউ নই, একমাত্র আল্লাহ হারাম হালাল ঠিক করতে পারেন। তাহলে আপনারা কি মুসলিম ধর্ম থেকে বিচ্যুত হয়েছেন? আপনারা কি কোরআন মানেন না, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা দেবেন? আগে এই প্রশ্নের উত্তর পাই, তারপরে আমি বাকিগুলো বলবো। ছোট করে কামরুজ্জামান সাহেব। এখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না ইনার সাথে। আমি মানসদা যেহেতু সময় কম, আমি বিতর্কে যাওয়ার মতন অবস্থায় নেই। আমি এই মুহূর্তে আপনার থেকে জানতে চাইছি, জল, টিএমটি বার, মোবাইল সমস্ত কিছু হালাল করে দিচ্ছে। থেকেও আমেরিকায় ম্যাডোনা হাউস বেশ্যালয়, যেটা নিষিদ্ধ পল্লী, সেটাকে হারাম বেশ্যালয় বলা হচ্ছে। এটা কি ইসলাম সম্মত? এই অধিকার কি ইসলামের আছে? ইসলাম কি এটাকে মান্যতা দেয় কোরআন হাদিস অনুসারে? আমাকে সেটা বলুন। না না, যে এটাতে ইসলামের মান্যতা আছে। বললেন না যে হালাল নিষিদ্ধ বললি, হালাল না হলে ভারত থেকে পণ্য বিক্রি হবে না। আমি একদম শেষে ময়ূক আসল ডিবেটে ফিরে আসো। এখানে ইসলাম নিয়ে আলোচনা করে এখানে ইসলাম, হিন্দুত্ব বা বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে না। এখানে যেটা নিয়ে আলোচনা হচ্ছে তা হলো আধিপত্যবাদ নিয়ে। কামরুজ্জামান সাহেব, আপনি অন্তত বলুন যে এটার নামে কোটি কোটি টাকা কেন তোলা হবে? একজন গরিব মুসলিম সম্প্রদায়ের মানুষও কি 100% হালাল সার্টিফাইড খাবার দাবার বা জামা কাপড় এই সমস্ত কিছু কিনতে পারেন? কেন তাদের ওপরও বাড়তি চাপ দিয়ে দেওয়া হচ্ছে যে এখান থেকেই কিনতে হবে, এখান থেকে কেনা যাবে না? না না ময়ূক, একটা জিনিস বুঝাও, আজকে ইসলাম পৃথিবীতে এসছে 1500 বছর প্লাস হয়ে গেছে। হালাল সার্টিফিকেশন স্টার্ট হয়েছে 19
1974 থেকে ভারতবর্ষতে, তার আগে যারা মুসলমানরা ছিল তারা কি হারাম তোষণের জন্য হয়েছে, ভুল হয়েছে, ভোট ব্যাংক তোষণের জন্য হয়েছে, বন্ধ করা উচিত। আচ্ছা মানুষ দা শেষ 30 সেকেন্ড। মানুষ বাচ্চা বিনীতভাবে বলছি যে 5টি দেশ মিলে এই হালাল ইকোনমি এবং বিশ্বকে দখল করার চেষ্টা করেছিল, সেগুলোতে ছিল জর্ডান, তুর্কি, পাকিস্তান, মালয়েশিয়া এবং অত্যন্ত দুঃখজনকভাবে সেটাতে অংশগ্রহণ করেছিল ভারত। ইসলামিক রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিল, সেটা কংগ্রেস বললে আরো ভালো হয়, ভারত না বলে। তারা এটা প্ল্যান করেছিল যে ইকোনমিক্সটা ইসলামের দখলে আনতে হবে। তারপর 2013-তে মালয়েশিয়ায় যখন ওআইসি কনফারেন্স হয়, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, তখন এগুলো মান্যতা পায়। তাছাড়া কোরআনের যেখানে যেখানে বলা হয়েছে, সূরা বাকারা আয়াত 172, সূরা বাকারা আয়াত 173, সূরা বাকারা আয়াত 219, কোথাও দেখাতে পারবেন যে আটা, জল এগুলো আছে? কোথাও যদি দেখাতে পারেন, এবং ঠিক সেই জায়গা থেকে আবারও বলছি, কামরুজ্জামান সাহেব হোক বা আফজল সাহেব হোক, মানুষ সাহেব হোক, অঙ্কন দা হোক, আমরা কেউ চাই না আমাদের মানুষজন খারাপ থাকুক, বা আমরা কেউ চাই না বাইরে থেকে এসে কেউ আমাদের ওপর প্রভাব বিস্তার করুক। হালাল সার্টিফিকেশনের নামে যেভাবে আধিপত্যবাদ চালানো হচ্ছে, এটা সাম্রাজ্যবাদের থেকে কম কিছু নয়। সব ধর্ম বেঁচে থাক, সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আবার আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, হয়তো ভাবার সময় এসেছে, সত্যি কি এই হালাল সার্টিফিকেশনের প্রয়োজন আছে? ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।